আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা স্থায়ী শান্তি চুক্তির জন্য পাকিস্তানের ইসলামাবাদে এই মুহূর্তে দেশের প্রতিনিধি দল বৈঠক করছেন। এই প্রথম যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দুই পক্ষের রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা সরাসরি বৈঠক করলেন। যে সমস্ত ব্যক্তিদেরকে আমেরিকা তার হিট লিস্টে অর্থাৎ পরবর্তীতে মারার টার্গেটে রেখেছিলেন, যাদেরকে আমেরিকা সারা বিশ্বের সামনে সরাসরি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে খোঁজার জন্য হন্যে হয়ে তার দেশের এবং ইসরায়েলের গোয়েন্দা বিভাগকে কাজ দিয়েছিলেন, সেই ব্যক্তিদের সাথে সুদূর আমেরিকা থেকে উড়ে এসে ইসলামাবাদে বৈঠকে বসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের পরবর্তী যারা আছেন গুরুত্বপূর্ণ প্রায় সবাই। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং তার জামাতা জারেদ কুশনার এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা উইটকফ, তারা বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পার্লামেন্টের স্পিকার এবং আরো অন্যান্য কর্মকর্তাদের সাথে। মধ্যস্থতা করছে পাকিস্তান। এই বৈঠক থেকে কি ফল আসে সেটার জন্য সারা বিশ্ব চেয়ে আছে। এখান থেকে কি একটা স্থায়ী যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি আসবে, নাকি এই বৈঠকের পরে আবার সবকিছু ভেঙে যাবে এবং নতুন করে পাল্টা আক্রমণ হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠক যখন চলছে তখন তিনি তার সোশ্যাল মিডিয়া এবং মার্কিন গণমাধ্যমে ব্যাপক পরিমাণে তার শব্দবোমা করেই যাচ্ছেন। তিনি বলছেন যে এই বৈঠকে যদি ইরান যুদ্ধবিরতিতে না আসে তাহলে তিনি আরো নতুন করে অস্ত্র পাঠাবেন, নতুন করে এই অঞ্চলে রণতরী পাঠাবেন। দুইটা রণতরী এবং রণতরীর সাথে তার স্ট্রাইক ফোর্স এই অঞ্চলে আছে ইরানের আশেপাশে, আরো একটা পাঠাবেন। এবং তার কথা হচ্ছে আমেরিকার অস্ত্রগুলো ইরানের দিকে তাক করা আছে। তার এই বক্তব্য যে ইরানকে এই আলোচনার টেবিলে আরো বেশি চাপে রাখার একটা কৌশল এবং আমেরিকার জনগণকেও বা জনমতকে এটা বোঝানোর একটা কৌশল বা এই ধারণা দেওয়ার কৌশল যে আমরা সর্বোচ্চ নেগোসিয়েশনে বা আলোচনায় সর্বোচ্চটা পাওয়ার জন্য আলোচনায় বসছি। এবং ইরান থেকেও যে পরিমাণ তার এই ইরানের প্রতিনিধি দলে যে পরিমাণ লোক গিয়েছেন এটা আসলে অপ্রত্যাশিত ছিল। ডজন ডজন লোক, শুধুমাত্র 2 জন 3 জন 5 জন না, 20 জন 25 জন না, আরো বেশি। এবং তারা যে গিয়েছেন এটার মাধ্যমে তারা দুইটা জিনিস প্রমাণ করেছেন। একটা হচ্ছে ইরান সিরিয়াসলি চায় একটা যুদ্ধবিরতি, ইরান সিরিয়াসলি চায় এই যুদ্ধ শেষ হোক এবং একটা আলোচনার মাধ্যমে এটার একটা সমাধান হোক। আবার ইরান বিশ্বকে এটাও দেখাচ্ছে যে আমেরিকা যেভাবে বলছে যে আমার নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই, আমার রাষ্ট্র পরিচালনার মতো কেউ নেই, আমার কূটনীতিবিদরা নেই, আমার কোনো কর্মকর্তারা নেই, আলোচনা করার মতো কেউ নেই, সে সেখানে ব্যাপক একটা টিম নিয়ে গিয়ে দেখাচ্ছে যে দেখো আমার এখানে ট্রেনিং দেয়া এমন সব কূটনীতিবিদ আছে যাদের সামনে তুমি যাদেরকে পাঠিয়েছো তারা আলোচনায় বসতে ততটা প্রস্তুত না। মার্কিন ভাইস প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা আলোচনায় যে যাচ্ছেন আপনাদের এজেন্ডাতে কি আছে, বলছে এজেন্ডাতে কি আছে সেটা টেবিলে বসার পরে বোঝা যাবে এবং আমরা চাই হরমুজ প্রণালী খুলে দেওয়া হোক। এই হরমুজ প্রণালী খুলে দেওয়া আর হচ্ছে পরমাণু নিয়ে বা ইরানের ইউরেনিয়াম নিয়ে তাদের 2-4টা বিষয়ের বাইরে তেমন কোনো কিছু সামনে আসে নাই। এটা কি তারা মিডিয়াতে ছাড়তে চায় নাই এজন্য, নাকি আসলেই তারা সেই পরিমাণ স্টাডি করে নাই এজন্য? এই উত্তর আমরা জানি না। তবে পাকিস্তানে এই
আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা চললেও ভবিষ্যতে বিশ্বের অনেকগুলো জিনিসে পরিবর্তন নিয়ে আসতে পারবে এই ধরনের ঘটনা ঘটছে আসলে এই অঞ্চল থেকে অনেক দূরে। একদিকে আমেরিকা এবং ইরান যুদ্ধ এবং যুদ্ধবিরতি নিয়ে ব্যস্ত, অন্যদিকে মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ নতুন করে হচ্ছে, বা নতুন করে না, পুরাতন হিসাব নিকাশগুলোকে এখন ধাপে ধাপে সামনে আগানো হচ্ছে। আবার চীন তার হিসাব নিকাশগুলো অনেক আগ থেকে যেভাবে যে পরিকল্পনা করে রেখেছিল সেই ধাঁচে আগাচ্ছে। কিন্তু এই জিনিসগুলো এখন এই ইরান এবং আমেরিকার আলোচনা অনেক বেশি সামনে আসার কারণে ওই জিনিসগুলো তেমন একটা সামনে আসছে না। দেখেন, 4-5টা দেশের কয়েকটা ঘটনা যদি আমরা সামনে নিয়ে আসি। একটা হচ্ছে, যেই মুহূর্তে ইরান এবং আমেরিকা যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিল, ঘোষণা দিল, ঠিক তার কিছুক্ষণ পরেই মার্কিন ফার্স্ট লেডি অর্থাৎ ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প মিডিয়ার সামনে এসে বললেন যে আমার একটা বক্তব্য আছে, আমার কিছু বলার ইচ্ছা আছে। কি তার বলার ইচ্ছা? তিনি মিডিয়ার সামনে এসে বললেন যে আমি নিজেকে এপস্টাইন ফাইল থেকে পুরোপুরি মুক্ত ঘোষণা করলাম। আমার কোনোভাবেই জেফরি এপস্টাইনের সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল না। তাকে আমি এমন কোনো সম্পর্ক ছিল না যে ট্রাম্প এবং আমার মধ্যের সম্পর্ক জেফরি এপস্টাইন করিয়েছে। ঘটনাটা এরকম ছিল না। এবং আমি তার সাথে প্রফেশনাল যোগাযোগের বাইরে তেমন কোনো যোগাযোগ করি নাই। এবং তিনি এটাও বললেন যে এই এপস্টাইন ফাইলের যে ঘটনা, এই ঘটনার সাথে শুধুমাত্র এক ব্যক্তি না, এই ঘটনার সাথে আরো অনেক ব্যক্তি জড়িত, পুরোপুরি এটা নিয়ে তদন্ত হওয়া দরকার। যেই মুহূর্তে জাস্ট ট্রাম্প এই যুদ্ধে ঢোকার পেছনে এপস্টাইন ফাইল একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল বলা হচ্ছে, সেখানে এরকম একটা পরিস্থিতিতে এই যুদ্ধের শেষ মুহূর্তে এসে আবার নতুন করে ট্রাম্পের ঘর থেকেই এই এপস্টাইন ফাইল বিষয়টাকে সামনে নিয়ে আসার পেছনে কারণ কি? অনেকে অনেক ধরনের কারণ বলছেন। কেউ কেউ বলছেন এটার পেছনে মেলানিয়া ট্রাম্পের এবং তার ফ্যামিলির যে একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন, ব্রাজিলিয়ান একজন গৃহকর্মী। তিনি অনেক তথ্য জানতেন এবং তাকে ট্রাম্প দেশ তাড়া করেছে। তাকে অনেক এই বিদেশি হওয়ার কারণে বিভিন্ন ধরনের অত্যাচার তার উপরে নাকি করা হয়েছে। সে এটার প্রতিশোধ নেয়ার জন্য বলছে আমি যা জানি সব ছেড়ে দেব। এবং তার এই কথার সাথে সাথে বছর দেড়েক আগে একটা বই প্রকাশ হয় মেলানিয়া ট্রাম্প এবং আরো এই অনেক ধরনের ঘটনাগুলোকে নিয়ে। সেই বইয়ের লেখকরা এটাকে স্পষ্ট করে নিয়ে আসেন যে ট্রাম্পের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার আগে মেলানিয়া ট্রাম্প 1 বছর এপস্টাইনের সাথে তার যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল। সেখানে শারীরিক সম্পর্কের কথাও বলা হয় এবং বলা হয় যে ওই লেখককে এপস্টাইন সরাসরি বলেছে যে আমি কিভাবে বলবো, ভোগ করার পরে তাকে ট্রাম্পের কাছে দিয়েছি। এরকম অনেকগুলো ঘটনা এখন নতুন করে এমনভাবে সামনে আসছে যে ট্রাম্প যদি এখানে যুদ্ধবিরতিতে যায় তাহলে ট্রাম্পের সংসার ঘর ধরে টান দেওয়া হবে, এরকম একটা পরিস্থিতি। সেখানে মেলানিয়া ট্রাম্প নতুন করে সামনে আসতে বাধ্য হয়েছে। কিন্তু এতে থামবে কিনা? ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে যে এই যুদ্ধে যে সিদ্ধান্তই হোক না কেন, যুদ্ধবিরতির যত যাই হোক না কেন, আমরা ইসরায়েল রাষ্ট্র হিসেবে আমাদের দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমরা উপড়ে ফেলবো। সেক্ষেত্রে যেখান থেকে আক্রমণ আসবে সেখানে গিয়ে ইসরায়েল পাল্টা আক্রমণ করার জন্য প্রস্তুত থাকবে। ইসরায়েল আক্রমণটাকে কিভাবে সংজ্ঞায়িত করে? স্পেন এই যুদ্ধ চলাকালীন সময়ে স্পেন তার দেশের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি এবং তার বিমান ঘাঁটিগুলোকে ব্যবহার করতে দেয়নি আমেরিকাকে। আর এই যুদ্ধ এবং গাজা ভূখণ্ডের যুদ্ধ নিয়ে স্পেন অনেক বেশি সোচ্চার ছিল। আজকে
ইসরায়েলের প্রধানমন্ত্রী স্পেনকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন সরাসরি, এবং তিনি বলেছেন স্পেনের বিরুদ্ধে, স্পেন হচ্ছে ইসরায়েলের শত্রু, স্পেন ইসরায়েলের ক্ষতি করতে চায়, স্পেন ইসরায়েলের ধ্বংস চায়। তার মানে হচ্ছে নেতানিয়াহুর কথা হচ্ছে যে তাকে শত্রু হিসেবে, যে তার বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে সে বলবে ও আমার ধ্বংস চায়, সুতরাং ওর বিরুদ্ধে আমি দাঁড়াবো। এখন তার কথা হচ্ছে স্পেন আমার ধ্বংস চায়, আমি স্পেনের বিরুদ্ধে সব ধরনের অ্যাকশনে যাব। তুরস্কের ব্যাপারে তাদের এই ধরনের বক্তব্যগুলো আছে। এখন স্পেনের বিরুদ্ধে শুধুমাত্র নেতানিয়াহু না, নেতানিয়াহুর আগে ট্রাম্প কিন্তু গত এই যুদ্ধ চলাকালীন স্পেনের বিরুদ্ধে বিশাল বিশাল কথা বলেছে। স্পেনের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ দেব, স্পেনের সাথে এই ধরনের বাণিজ্যগুলো কমিয়ে দেব, ওই ধরনের বাণিজ্যগুলো কমিয়ে দেব। বলেন তো এই মুহূর্তে স্পেনের প্রধানমন্ত্রী কোথায় আছে? চীনের রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেছে স্পেনের প্রধানমন্ত্রী। কোন মুহূর্তে? যেই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েল থেকে ব্যাপক পরিমাণে চাপ আসছে, বাণিজ্যিক চাপ এবং রাজনৈতিক চাপ। চীনকে এখানে এমন একটা জায়গায় চীন খেলছে যে সে আস্তে আস্তে হাঁটছে, কিন্তু খুব সূক্ষ্ম এবং পরিকল্পিতভাবে পদক্ষেপগুলো নিচ্ছে। দেখেন, চীন এবং তাইওয়ানের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। তাইওয়ানকে ব্যাপক পরিমাণে অস্ত্র দিয়ে চীনের বিরুদ্ধে তাকে নাচানো হচ্ছে। যদি আমরা চীন এবং তাইওয়ানের শক্তিটাকে তুলনা করি, শুধুমাত্র সামরিক শক্তি না, তাইওয়ানের কৌশলগত শক্তিটাকেও যদি, যেমন ইরানের কিন্তু হরমুজ প্রণালী কৌশলগত একটা শক্তি ছিল, তাইওয়ানের কৌশলগত শক্তিটাকেও যদি মূল্যায়ন করা হয়, তাহলে চীন হচ্ছে একটা হাতি, তাইওয়ান হচ্ছে একটা ইঁদুর। এখন আপনি ইঁদুরকে ব্যাপক পরিমাণে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে হাতির সামনে দিতে পারেন যে তুমি হাতিকে ভয় দেখাও, লাফাও, নাচ দেখাও, এটা করো সেটা করো, তোমাকে আমি হচ্ছে কি বলে লেজুর দিয়ে হচ্ছে তুলে হাতের পিঠে বসিয়ে দিতে পারবো। এই পরিস্থিতিতে চীন কি করেছে? চীন একদিকে সামরিক প্রেসার রেখেছে, অন্যদিকে তাইওয়ানের বর্তমান সরকারের যে দল আছে তার বিপরীত দলগুলোকে, যারা ভবিষ্যতে সরকারে আসতে পারে, সেই দলের সাথে বহু বছর ধরে যোগাযোগ করে এখন এমন একটা জায়গায় এসেছে, বিরোধী দলীয় প্রধান 6 দিনের জন্য চীন সফরে গেছেন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে বৈঠক করছেন। কোন সময়? যখন ইরানকে নিয়ে আমেরিকা ব্যাপক পরিমাণে ঝামেলার মধ্যে আছে। ইরানে আক্রমণ করে আমেরিকা কি পেয়েছে তার চেয়ে বড় জিনিস হচ্ছে, ইরানে আক্রমণ করে আমেরিকা যেই ঝামেলার মধ্যে পড়েছে সেখান থেকে এখন সে উঠতে পারছে না, সেখান থেকে সে বের হতে পারছে না। আমেরিকার রাষ্ট্রপতি আজকে বলছেন যে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য চীনের আসা দরকার, জাপানের আসা দরকার, দক্ষিণ কোরিয়ার আসা দরকার, ইউরোপের আসা দরকার, কারণ এই সমস্ত দেশ হরমুজ প্রণালী থেকে তেল নেয়। চীন এক কথায় উত্তর দিয়েছে, হরমুজ প্রণালী তো বন্ধ ছিল না, তুমি হরমুজ প্রণালী বন্ধ করতে বাধ্য করেছো দেশটাকে, তুমি সিচুয়েশন তৈরি করেছো, এখন খোলার দায়িত্ব তোমার। এবং চীনের আরো একটা কথা, সেটা হচ্ছে হরমুজ প্রণালী এখনো বন্ধ না। ওদিকে ট্রাম্প আজকে ঘোষণা দিয়েছেন যে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার যুদ্ধ জাহাজ ঢুকেছে এই প্রথম, এবং তিনি বলেছেন আমাদের এই যুদ্ধ জাহাজ যে হরমুজ প্রণালী দিয়ে ঢুকেছে এটা হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় শক্তিশালী সামরিক পদক্ষেপ। ইরান চোখ তুলেও তাকাতে পারে নাই। জাতিসংঘে নিযুক্ত ইরানের যে স্থায়ী সদস্য বা স্থায়ী দূত, তার অফিস থেকে বলা হয়েছে যে আমেরিকার একটা যুদ্ধ জাহাজ ইরানের কাছ থেকে অনুমতি না নিয়ে হরমুজ প্রণালী পার হতে যাচ্ছিল। ইরান যুদ্ধ জাহাজে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলেছে তুমি অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার হচ্ছ, আমি কি মিসাইল ছুড়বো নাকি পিছনে ফিরে যাবা? ফোন পাওয়ার পরে জাহাজটি হরমুজ প্রণালী থেকে পিছনে ফিরে গিয়েছে, ইউ টার্ন নিয়েছে, হরমুজ প্রণালী পার হয় নাই।
আর এরপরে আর কোনো জাহাজ হরমুজ প্রণালীতে আসে নাই। তো ইরানের এই জাতিসংঘের অফিস বলছে যে এখানে কোনো গোলাগুলি হয় নাই, কোনো কিছুই হয় নাই, জাহাজগুলো হরমুজ প্রণালীর দিকে যাচ্ছিল, ফোন পেয়ে ফিরে আসছে। এখন আমেরিকা এটার ঘোষণা পরবর্তীতে দিচ্ছে যে হ্যাঁ, আমরা সেখানে মুক্তভাবে স্বাধীনভাবে ঘুরে ফিরে এসেছি, ফোন পাওয়ার কথাটা বলে নাই। এখন ইরান বলছে এরকম। এখন এরকম হয়েছে কিনা জানি না, কিন্তু ইরান বলছে যে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ যায় নাই। আমেরিকা বলছে হরমুজ প্রণালী দিয়ে আমাদের যুদ্ধ জাহাজ ঢুকেছে। এখন এই যে ট্রাম্পের বক্তব্য, ট্রাম্প আরো একটা কথা আজকে বলেছেন, সেটা হচ্ছে যে বিশাল পরিমাণে, দেখেন তার কথা এরকম, বিশাল পরিমাণে অনেক বড় বড় খালি তেলের ট্যাঙ্কার, তেলবাহী জাহাজ, খালি তেলবাহী জাহাজ, যেগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় জাহাজগুলোর মধ্যেও অনেকটা আছে, এরকম বিশাল তেলবাহী জাহাজ আমেরিকার দিকে ধেয়ে আসতেছে। কেন? জাহাজগুলো খালি, তারা আমেরিকা থেকে তেল গ্যাস কিনে অন্য দেশে নিয়ে যাবে। এবং ট্রাম্প এটার মাধ্যমে বলছেন যে এই হরমুজ প্রণালী বন্ধ করার মাধ্যমে আসলে একদিকে আমাদের অনেক উপকার হয়েছে, কারণ আমাদের ব্যাপক পরিমাণে তেল গ্যাস আছে। বিশ্বের সবচেয়ে বড় তেল গ্যাস রপ্তানিকারক দেশ হচ্ছে আমেরিকার কথা। আমার পরে যে দুটো দেশ আছে, সৌদি আরব এবং রাশিয়া, তাদের দুজনের সম্মিলিত যে শক্তি তেল গ্যাস রপ্তানিতে, তার চেয়ে বেশি শক্তি আমার। সুতরাং এই আমেরিকার জনগণ, তোমরা এটা নিয়ে মাথা নষ্ট করো না। এখন ট্রাম্প আমেরিকার জনগণকে এই হরমুজ প্রণালী নিয়ে বোঝাতে ব্যাপক পরিমাণে হিমশিম খাচ্ছেন। দেশের মধ্যে অ্যাপস্টাইন ফাইল নিয়ে যে তার এবং তার পরিবারের উপরে আক্রমণ, সেটার থেকে বের হওয়ার জন্য চেষ্টা করেও পারছেন না। দেশের এখন আমেরিকাতে আর কয়েকদিন পরে সামার শুরু। সামার মানে হচ্ছে ব্যাপক পরিমাণে মানুষের চলাচল, মানুষ রাস্তায় নামবে, ঘুরবে ফিরবে, খাবে, বিচে যাবে, ছুটিতে যাবে, গাড়ি ব্যবহার করবে, তেল ব্যবহার করবে, কম দামে জিনিস চাইবে। আর এই সামারের পরপরই আবার হচ্ছে আমেরিকাতে নির্বাচন। এখন এই সামার ধরে যদি আমেরিকায় কম দামে তেল না দিতে পারে ট্রাম্প, আগামী নির্বাচনে তার ক্ষমতায় থাকাটা বড় ধরনের একটা অনিশ্চিত হয়ে যাবে। এজন্য সে এখন দ্রুত তার এখানে একটা যুদ্ধবিরতি অবস্থা নিয়ে আসা দরকার। সেটার জন্য আমেরিকার পত্রপত্রিকাগুলো যতই বলছে যে ইরান এই জিনিসগুলো চাচ্ছে, ট্রাম্প সেই জিনিসগুলো যদি ইরানকে দেয় তাহলে এই যুদ্ধে ইরানই তো জিতে যাচ্ছে, ট্রাম্প কিভাবে জিতলো, আমেরিকা কিভাবে জিতলো, তাহলে এই যুদ্ধ করে আমেরিকার লাভ কি, এই যুদ্ধে আমেরিকা তাহলে কার জন্য করলো, আমেরিকার জন্য নাকি ইসরায়েলের জন্য করলো, এই যে প্রশ্নগুলো তুলছে, সেখানে ইরানের পক্ষে ইরানের কথা বলার দরকার নেই। ট্রাম্প নিজে বলছে যে এই আমেরিকার পত্রপত্রিকা, তোমরা যে কথাগুলো বলছো, তোমরা ফেক নিউজ, তোমরা মিথ্যা বলছো, তোমরা সত্য বলছো না। আমি এখানে ইরানের সাথে চুক্তি করতে যাচ্ছি এবং যে চুক্তি করব সেটা আমার দেশের জন্যই ভালো হবে। এখন চুক্তি কি হবে? ইরান এখানে এই চুক্তি নিয়ে যে আলোচনা এখন চলছে, সেই আলোচনায় ইরান অনেকগুলো শর্ত দিয়ে বসে আছে, যেই শর্তগুলো আমেরিকা পালন করলেও সমস্যা, না করলেও সমস্যা। তবে এই শর্ত এবং এই জিনিসগুলোর আগে আরেকটা জায়গা আমাদের যাওয়া দরকার, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরব এবং কাতার, তারা ঘোষণা দিয়েছে যে পাকিস্তানের সরকার সংযুক্ত আরব আমিরাতের কাছে ব্যাপক পরিমাণে একটা ঋণ করে বসে আছে। তার এই ঋণের টাকাটা খুব দ্রুত দেয়া দরকার, কিন্তু তার ফরেন কারেন্সি রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট না থাকার কারণে সে সংযুক্ত আরব আমিরাতের কাছে টাকাটা দিতে পারছে না। এটা নিয়ে সৌদি আরবের সাথে বহুদিন ধরে পাকিস্তান যোগাযোগ করে আসছে। এমনকি বছর দুয়েক আগে সৌদি আরব বলছিল পাকিস্তানকে আমি এক পয়সাও দেব না, পয়সা তো দিবই না, আমার যে ঋণ আছে সেটাও ফেরত দিতে হবে, এরকম একটা পরিস্থিতি ছিল। তারপরে সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা সামরিক চুক্তি হয়, সম্পর্ক মোটামুটি ভালো হয়, আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো হয়, পাকিস্তান আমেরিকার কাছ থেকেও কিছু গরম টাকা পায়, সৌদি আরবও কিছুটা পজিটিভ হয়। কিন্তু এই যুদ্ধ চলাকালীন মুহূর্তে এসে
সৌদি আরব এবং কাতার বলছে যে আমরা দুই ভাই মিলে পাকিস্তানকে $5 বিলিয়ন দেব। এই $5 বিলিয়ন দিয়ে তুমি তোমার দেশের যে বাজার সেটাকে শান্ত করবা এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে তোমার যে পেমেন্ট আছে সেটাকে আস্তে আস্তে দিয়ে দিবা। আবার যখন ইরানের বিশাল একটা প্রতিনিধি দল পাকিস্তানে অবস্থান করছে, ঠিক সেই সময়ে সেই মুহূর্তে পাকিস্তান থেকে বিশাল এক সামরিক বহর, যুদ্ধ বিমান, বিভিন্ন ধরনের যুদ্ধের সরঞ্জাম, বিভিন্ন ধরনের অস্ত্র এবং তার সেনাবাহিনীর বড় একটা দল সদস্যরা কোথায় আসছে? সৌদি আরবে আসছে। তাদেরকে সৌদি আরবে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে সামরিক চুক্তি ছিল যে সৌদি আরবের উপরে যদি কোনো ধরনের আক্রমণ আসে পাকিস্তান সেখানে সাপোর্টে দাঁড়াবে। এই যুদ্ধ চলাকালীন পাকিস্তান সেখানে একটা ফুলও পাঠায় নাই, যদি বলি আর কি। যখন এই যুদ্ধবিরতি কথা চলছে, যখন ইরানের ডেলিগেটরা পাকিস্তানের রাজধানীতে অবস্থান করছে, সেই মুহূর্তে পাকিস্তান থেকে ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান যাচ্ছে সৌদি আরবে। কার বিরুদ্ধে প্রস্তুতি? কিসের নিরাপত্তার জন্য সৌদি আরবে এগুলো এই মুহূর্তে যাচ্ছে? তাহলে কি যুদ্ধবিরতি যদি ভেঙে যায় তাহলে সৌদি আরব এবং পুরো আরব বিশ্ব, আমেরিকা একত্রে যে ইরানের বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযানের কথা ট্রাম্প বলছে সেটার প্রস্তুতি? জানি না। অথবা সৌদি আরব এবং কাতার যেই দিন এই টাকা ছাড়ার কথা বললো, ঠিক সেই দিন সৌদি আরবে এই বিমান পাঠানো এবং সৈন্য পাঠানো, এটাকে কিভাবে দেখবেন? মিলানোর দায়িত্ব আপনার, আমি জাস্ট গুটিগুলোকে রাখতেছি। এরপরে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে কি, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আজকে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা থেকে 32 ঘন্টার একটা যুদ্ধবিরতি চলছে। দুই দেশের ধর্মীয় দিন ইস্টার্ন সানডের তাদের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতি চলছে ধর্মীয় দিন উপলক্ষে। এখন এই যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এটা পরবর্তীতে একটা স্থায়ী যুদ্ধের সমাধানে যেতে পারে, এবং সেরকম একটা স্থায়ী যুদ্ধের সমাধানে যদি যায় সেটা রাশিয়ার জন্য আগামীতে আরো বড় পরিকল্পনা করার পথ উন্মুক্ত করে দিবে। আর ট্রাম্পকে দিয়ে ইসরায়েল যে ন্যাটোকে দুর্বল করতে চাইছে, অথবা আমেরিকা যেটা বলছে যে আমি ন্যাটো থেকে বের হয়ে যাব, অর্থাৎ ন্যাটোকে অকেজো করব, এটাকে অনেকে এরকম দেখছেন যে ন্যাটো যদি অকেজো হয়ে যায় এবং ন্যাটোর যে ধারাগুলো, সেই ধারাগুলো যদি ন্যাটোর সদস্য দেশের উপরে প্রয়োগ করা না হয়, তাহলে ইসরায়েল এবং সাইপ্রাস যে সামরিক চুক্তিতে শক্তিশালীভাবে আগাচ্ছে সেটার মূল পরিকল্পনা হচ্ছে সিরিয়াকে দখল করা, সিরিয়ার একটা বড় অংশ দখল করা ইসরায়েলের, এবং সেই বড় অংশ দখলে ইসরায়েলের সাথে তুরস্কের একটা যুদ্ধ লাগবে। তো তুরস্ক যেহেতু ন্যাটোর সদস্য দেশ, সেহেতু ন্যাটোর অন্য সদস্য দেশগুলো সেরকম একটা পরিস্থিতিতে তুরস্কের পাশে দাঁড়ানোর মতো পরিস্থিতি হতে পারে। ন্যাটো যদি অকেজো হয় তাহলে ন্যাটোর সদস্য দেশও তখন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়াতে পারে, এরকম একটা থিওরি নিয়ে নাকি আগাচ্ছে। অন্যদিকে তুরস্ক থেকে সোমালিয়াতে পাঠানো হয়েছে একটা তেল গ্যাস অনুসন্ধানকারী জাহাজ। এই জাহাজটা পাঠানোর পরে সোমালিয়ার সরকার এটাকে নিয়ে বলছে যে সোমালিয়ার ইতিহাসে এর চেয়ে বড় ধরনের কোনো সাপোর্ট নাই সোমালিয়ার ইতিহাসে। কারণ হচ্ছে এই জাহাজ পাঠানোর মাধ্যমে তুরস্ক সোমালিয়ার জলসীমায় যে ব্যাপক পরিমাণে তেল গ্যাস আছে বলে ধারণা করা হচ্ছে সেটাকে উত্তোলনের একেবারে অ্যাক্টিভ এবং কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এর আগে সোমালিয়ার সরকার তার এই তেল গ্যাস উত্তোলন নিয়ে পশ্চিমা অনেক কোম্পানির সাথে চুক্তি করেছিল, কিন্তু তারা সামনে আগায় নাই, দিনের পর দিন এই চুক্তিগুলোকে করে রেখেছে। এখন এই তুরস্কের
জাহাজ সেখানে যে তেল গ্যাস অনুসন্ধান করবে সেটার সাথে ওই অঞ্চলে, সোমালিয়া কোন জায়গায়? সোমালিয়া হচ্ছে বাব আল মানদেবের একটু পাশে দক্ষিণে। সেখানে এই জাহাজকে নিরাপত্তা দেওয়ার জন্য তুরস্কের যুদ্ধ জাহাজ থাকবে। এই জাহাজকে নিরাপত্তা দেওয়ার জন্য তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে। সোমালিয়াতে তুরস্ক একটা মহাকাশ গবেষণা কেন্দ্র বলা হচ্ছে, কিন্তু মিসাইল লঞ্চার কেন্দ্র বসিয়েছে অলরেডি। এটাকে ওই অঞ্চলে আবার তুরস্কের বড় করে একটা সামরিক আর অর্থনৈতিক পদক্ষেপ। এর বাইরে মধ্যপ্রাচ্যে এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যে একটা ক্যাপিটাল বের হয়ে যাচ্ছে সেটাকে বিভিন্ন দেশ টানার চেষ্টা করছে। তার মধ্যে একটা হচ্ছে স্পেন, আরেকটা হচ্ছে তুরস্ক, আরেকটা হচ্ছে গ্রিস। এই দেশগুলো টানার চেষ্টা করছে যে ওখানের ক্যাপিটালটা, ওখানের পুঁজিটা এই সমস্ত দেশে আসুক। এজন্য তুরস্কের সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা আলোচনায় নিয়ে আসছে, যে বিদেশি যারা আসবে নির্দিষ্ট সেক্টরে বড় বড় ইনভেস্ট করবে তাদের জন্য হচ্ছে শুল্ক মুক্ত করে দেবে, এরকম অনেকগুলো জিনিস নিয়ে আসছে। তারপরেও তুরস্কের এখানে অনেক ধরনের অনিশ্চয়তা আছে, বিভিন্ন ধরনের বিষয় আছে, এগুলো নিয়ে পরে একটা ভিডিও করব। এখন এই তুরস্কের সোমালিয়াতে পদক্ষেপ, একই সাথে তুরস্কের সেনেগালে পদক্ষেপ, আজকে সেনেগালের সাথে তুরস্কের নতুন কিছু চুক্তি টুক্তি হয়েছে। এর মধ্যে ইউগান্ডা বসে বলছে যে দুনিয়ায় যদি সমস্যা কেউ থাকে সেটা হচ্ছে তুরস্ক। দুনিয়ায় যদি ঝামেলা কেউ করে থাকে, দুনিয়ায় ঝামেলা যদি কোনো একটা দেশ থাকে সেটা হচ্ছে তুরস্ক। তুরস্কের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপে আমি প্রস্তুত। হঠাৎ করে কেন? বলছে আফ্রিকা থেকে তুরস্কে সরে যেতে হবে, আফ্রিকা থেকে তুরস্কে সরে যেতে হবে, এবং তুরস্ককে সরানোর জন্য যে কোনো পদক্ষেপে আমি প্রস্তুত আছি। কে বলছে? উগান্ডার সেনা প্রধান। আপনি যদি এক সপ্তাহ আগের একটা খবরে যান, উগান্ডার এই সেনাপ্রধান বলেছিল যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে উগান্ডা ইসরায়েলে 1.5 লাখ সৈন্য পাঠাতে প্রস্তুত। মিলান একটা মিলান কেমনে মিলে যায়। তো এই হচ্ছে বিশ্বের হিসাব নিকাশ। এই হিসাব নিকাশে ইউরোপের পররাষ্ট্র বিষয়ক যে প্রধান রিপ্রেজেন্টেটিভ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখন এই আমেরিকা এবং ইরান যুদ্ধে বলা হচ্ছে যে ইউরোপ শুধুমাত্র হচ্ছে ঘেউ ঘেউ করা কুকুর, শুধু কথা বলে কাজের কাজ কিছু করে না, এবং ইউরোপের আসলে কাজ করার মতো কোনো ক্যাপাসিটি নাই। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? সে বলছে দেখেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আমাদের বিভিন্ন ধরনের সম্পর্ক আছে, আমরা তাদের জন্য অনেক কিছু করছি। তার কথা, তাদের জন্য আমরা অনেক কিছু করছি। মধ্যপ্রাচ্যে এই যে ফিলিস্তিনের উপর আক্রমণ হলো সেটা নিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে হচ্ছে হামকি ধামকি দিয়েছি, অনেক কিছু করেছি, অর্থনৈতিক সাপোর্ট দিছি, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের সাথে এই সাপোর্টে যোগ দেয় নাই। কোথায় যোগ দেয় নাই? রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমাদের পক্ষে দাঁড়ায় নাই মধ্যপ্রাচ্যের দেশগুলো। সুতরাং এটা তো সাপোর্টটা তো একদিক থেকে হতে পারে না, দুই দিক থেকে হওয়া দরকার। এখানে বলে কথা শেষ করছে। তার মানে হচ্ছে ইউরোপ এই জায়গায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছে না, যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছে না। আবার ইউরোপকে প্রশ্ন করা হয়েছে যে ট্রাম্প এই হরমুজ প্রণালী নিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে, এই পরিস্থিতিতে ইউরোপ কি করতে চায়? যদি ট্রাম্প আবার নতুন করে যুদ্ধ করে, ইউরোপ সেই যুদ্ধে ঢুকবে কিনা? ইউরোপের পক্ষ থেকে বলা হয়েছে ইউরোপ এই ধরনের একটা যুদ্ধের জন্য প্রস্তুত না এবং যুদ্ধ করবে না। এর মধ্যে ইসরায়েল লেবাননে হামলা কন্টিনিউ করছে। লেবাননে আজকেও ইসরায়েল মানুষ মেরেছে, প্রায় 15 জন কমপক্ষে লেবাননে হত্যা করেছে আক্রমণ করে। ইরান এই আলোচনায় গিয়ে বলছে যে আমার এই আলোচনা শুরু করার জন্য 2টা শর্ত। আলোচনা শুরু হওয়ার পরে
আমরা যে একটা চুক্তিতে যাব সেখানে তো বিভিন্ন জিনিস আলোচনা হবেই, কথা হবেই, কিন্তু শুরু করার জন্য দুইটা শর্ত। শর্ত দুইটা কি? একটা হচ্ছে লেবাননকে এই যুদ্ধবিরতিতে যুক্ত করতে হবে। ২, আমার যেখানে যত পরিমাণ অর্থ সম্পদ জব্দ করা আছে সেগুলোকে ছেড়ে দিতে হবে। এই দুটো হচ্ছে আলোচনার পূর্বশর্ত। এখন রয়টার্স খবর করেছিল আজকে যে ইরান এবং আমেরিকার মধ্যে এ নিয়ে মোটামুটি একটা চুক্তি হয়ে গেছে যে আমেরিকা ইরানের জব্দ করা সব অর্থ ছেড়ে দিবে। পরবর্তীতে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যে না, এরকম কোনো তথ্য নাই, এটা আমরা এখন পর্যন্ত তো ইরানের সাথে আলোচনাই বসি নাই, কোত্থেকে আসবে যে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিলাম। এখন আলোচনায় বসার আগেও তাদের মধ্যে বিভিন্ন জিনিস চালাচালি হচ্ছে। এই যে আলোচনায় বসার জন্য শর্ত, একটা শর্ত দেয়া, পরবর্তীতে আরেকটা শর্ত দেয়া, সেই শর্তগুলো মানা না মানা, এগুলো নিয়ে কথা হচ্ছে। সুতরাং হয়তোবা এই জিনিসটি মেনে নিতে পারে আমেরিকা। এখন ইরান আর কি কি চাচ্ছে? ইরান চাচ্ছে হরমুজ প্রণালীর দায়িত্ব ইরানের হাতে থাকবে, এটা মেনে না। ইরান চাচ্ছে ইরানের পরমাণু অস্ত্র তৈরি করার যে অধিকার সেটাকে মেনে নেয়া। ইরান চাচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতাকে কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না, সেটা নিশ্চিত করা। ইরান চাচ্ছে এই যুদ্ধে যে ক্ষতি হয়েছে ইরানের সেই ক্ষতিপূরণ দেয়া। ক্ষতিপূরণ একটা দেশ কখন চাইতে পারে? ক্ষতিপূরণ একটা দেশ তখনই চাইতে পারে যখন সে ওই যুদ্ধবিরতিতে বা ওই যুদ্ধ বন্ধে, ওই চুক্তিতে সে আলোচনার টেবিলে শক্তিশালী অবস্থানে থাকে। তুমি আমার ক্ষতি করেছো, ক্ষতিপূরণ দেবে, আমি যুদ্ধবিরতিতে আসবো, নাইলে আসবো না। ইরান ঠিক সেই খেলাটি খেলতে চাইছে এখন আমেরিকার সাথে। আর আমেরিকার যে অবস্থা, তাতে ট্রাম্পের কথাবার্তায় যেটা মনে হচ্ছে যে আমেরিকা যে কোনো কিছু করেই হোক একটা যুদ্ধবিরতি চায়, এবং এই যুদ্ধবিরতির দায়িত্ব পাকিস্তান নেয়ার কারণে পাকিস্তান এখন এই পর্যন্ত যে সে সফলভাবে এসেছে সেটার জন্য বিশ্বের কাছে এখন পাকিস্তান নিজেকে একটা বড় একটা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করছে। এবং এই যে খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করছে, হয়তোবা এটার জন্যই, অর্থাৎ ইরান এবং আমেরিকার মধ্যে একটা মধ্যস্থতা হোক, সেই মধ্যস্থতার দায়িত্ব পাকিস্তান নেক, পাকিস্তান সেই দায়িত্ব নিয়ে তার নিজেকে যেভাবে বলা হবে সেভাবে এই ঘটনাটা বা এই কি বলে এই আলোচনার টেবিলটা পরিচালনা করুক। এটার জন্য এখন আজকে এই যে আমেরিকার পক্ষের দুটো দেশ, সৌদি আরব এবং কাতার, $5 বিলিয়ন দিচ্ছে, যদি এইভাবে বলি। এখন ট্রাম্প বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলবে, কিন্তু সেই সমস্ত কথার মধ্য থেকে আমাদের যেই কথাগুলো বেছে নেওয়া দরকার, যেমন যেই দিন ট্রাম্প একেবারে পাল্টা আক্রমণের কথা বলেছিল, পরমাণু আক্রমণ হতে পারে এরকম বলেছিল, সেদিন পর্যন্ত আমাদের কথা ছিল যে ট্রাম্প যে কোনো করেই হোক একটা যুদ্ধবিরতি চায়। এখন ট্রাম্প বলছে যে আমি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বা হরমুজ প্রণালী পরিষ্কার করার জন্য কাজ করছি, এবং হরমুজ প্রণালীতে মাইন বসানোর জন্য ইরানের যে 28টা জাহাজ ছিল সেই জাহাজগুলোকে আমি ধ্বংস করে একেবারে পানির অতল গহ্বরে পাঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে ট্রাম্পের কথা। এখন এই মাইনগুলোকে পরিষ্কার করার জন্য আমাকেই আসতে হবে, কারণ ইরান নিজেও জানে না এই মাইনগুলো কোথায় কোথায় এখন আছে। এটা হচ্ছে ট্রাম্পের কথা। এর পরপরই আমেরিকার সেন্টকম, সেন্ট্রাল কমান্ড কোত্থেকে বলছে যে তারা এই হরমুজ প্রণালী পরিষ্কার করার জন্য, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তারা এখন এই মাইন এবং মিসাইল ধ্বংসকারী জাহাজ নিয়ে এসে তারপরে অপারেশন চালাবে বা অপারেশন চালানো শুরু করছে, এরকম একটা কথা বলছে। এখন হরমুজ প্রণালী যেহেতু এই যুদ্ধের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে, সুতরাং হরমুজ প্রণালী নিয়ে ভবিষ্যতে আরো অনেক আলাপ আলোচনা হবে। প্রণালী ছাড়তে চাইবে না, আমেরিকা হরমুজ প্রণালী ছেড়ে দিতে বলবে, ইরান বলবে যে হরমুজ প্রণালী থেকে আমি টোল আদায় করব, আমেরিকা এবং বিশ্ব বলবে হরমুজ প্রণালী থেকে টোল আদায় করার কোনো সুযোগ নাই, ইরান বলবে যদি টোল আদায় করতে না দাও তাহলে হচ্ছে আমাকে ক্ষতিপূরণ দাও, আমেরিকা বলবে তোমাকে ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে তাহলে তুমি কিছু অন্তত টোল নাও, সেখানে আমিও থাকি, আমিও কিছু টোল নেই। ইরান বলবে না তুমি এখানে টোল নিতে পারবে না, আমেরিকা বলবে হ্যাঁ টোল নেব, একত্রে নেব, টোল ডলারে নেব, ইরান বলবে না টোল ডলার না, চীনের মুদ্রায় নেই,
চীন বলবে আমার মুদ্রা নিলে এখানে আমেরিকাকে কেন ঢুকাবা? পরবর্তীতে ইরান বলবে না আমি এই টোল আমার নিজের মুদ্রায় নেব। এরকম ভাবে আলোচনা সমালোচনা বিভিন্ন ধরনের গল্প কথা অনেক কিছু চলবে। আর এর মধ্যে ট্রাম্পের টুইট এবং ট্রাম্পের এই খেলাগুলো চলবে। দেখা যাক আজকে এই পাকিস্তানে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি হয়। পাকিস্তানে আলোচনা চলছে। আলোচনা যত দীর্ঘায়িত হওয়ার কথা ছিল তার চেয়েও অনেক বেশি দীর্ঘায়িত ছিল এবং অনেক দীর্ঘায়িত হচ্ছে। তার মানে এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আলোচনা তারা যতটা ইতিবাচক মনে করছিল তার চেয়েও অনেক বেশি ইতিবাচক ভাবেই চলছে। সুতরাং দেখা যাক এই আলোচনা থেকে কি বের হয়ে আসে। এই আলোচনা থেকে যদি সরাসরি একটা যুদ্ধবিরতির মানে পুরোপুরি স্থায়ী শান্তি চুক্তির মানে ডকুমেন্ট বের হয়ে নাও আসে, তারপরেও যদি এরকম হয় যে হ্যাঁ উভয় পক্ষ অনেকটাই এগিয়েছে, আবার আলোচনায় বসবে যে 10 দিন যুদ্ধবিরতি আছে সেই 10 দিনের মধ্যে তারা যুদ্ধবিরতি শেষ করবে বা শেষ করতে চায়, এর মধ্যেই হচ্ছে আলোচনাটাও ফাইনাল করতে চায়, এরকম বার্তা আসে। দেখতে হবে ইরানের পক্ষ থেকে কি বলে। কারণ হচ্ছে ইরানের একটা কথা, ইরানের পার্লামেন্ট স্পিকার একটা কথা বলছেন যে আমরা এই আলোচনায় আসছি কিন্তু আমরা এই আলোচনা নিয়ে এই আলোচনায় আমেরিকা যে কথা রাখবে এটা আমরা বিশ্বাস করি না। এটা হচ্ছে তার কথা। এর আগেও আমাদেরকে আলোচনায় ডাকা হয়েছে, আমরা আলোচনায় বসছি। এখন আমাদের আলোচনার কথা বলা হচ্ছে, আমরা আলোচনায় আসছি। কিন্তু আমরা তখনও বলেছি যে আমেরিকা একটা সিরিয়াসলি একটা চুক্তি চায় না। আমেরিকা চায় সময়ক্ষেপণ এবং আমাদের উপরে পরবর্তীতে আক্রমণ। ট্রাম্পের যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো সেটাই মনে করছে। সুতরাং আমেরিকার এবং বিশ্বের এটা মনে করা দরকার। ইরান এবং ইরানের জনগণ যেভাবে এই গত 36 দিন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের সর্বাত্মক আক্রমণকে প্রতিহত করেছে, মোকাবেলা করেছে এবং আমেরিকাকে একটা যুদ্ধবিরতিতে আনতে বাধ্য করেছে, ঠিক সেইভাবে এরপরেও যদি আমেরিকা আক্রমণ করতে চায় তাহলে এর পরের প্রতিশোধ বা এর পরের জবাবটা আরো করা হবে। অর্থাৎ উভয় পক্ষই একদিকে আলোচনার টেবিলে আছে, অন্যদিকে একে অপরের উপরে চাপগুলো বাড়াচ্ছে। দেখা যাক এই পরিস্থিতিতে কি হয়, কোন পক্ষ কোন দিকে কতটুকু আগায়। আজকে রাত্রে যদি আলোচনার পরে বিস্তারিত তথ্য আসে আমি রাত্রে আবার লাইভে আসবো।